Hello viewers, today I am going to discuss the poem The Poetry of Earth by John Keats. এই দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটা আলোচনা করার আগে কবি সম্পর্কে, কবি জন কিটস সম্পর্কে আমরা দু চারটি কথা আলোচনা করে নিই বা জেনে নিই। কবি জন কিটস ছিলেন রোমান্টিক যুগের সবচেয়ে কম বয়সী কবি বা সর্বকনিষ্ঠ কবি, এবং দুর্ভাগ্যের বিষয় আবার তিনি সবচেয়ে কম বয়সে মারা গেছেন, মাত্র 26 থেকে 27 বছর বয়স। এইটুকু সময়ের মধ্যেই তিনি মারা গেছেন। আবার এইটুকু জীবন পরিধির মধ্যে কাব্য রচনা করার জন্য বা কবিতা লেখার জন্য মাত্র 3 থেকে 4 বছর তিনি সময় পেয়েছিলেন। এই যুবক কবির জীবনটা ছিল খুব করুণ, কারণ স্বল্প বয়সেই তার পিতা মারা যায়, খুব অল্প বয়সেই তিনি পিতাকে হারান, 14 বছর বয়সে মাকে হারান, তার ভাই বোনগুলো সবাই যক্ষা রোগে মারা যায়, কারণ যক্ষা ওদের বংশানুক্রমে একটা ব্যাধি ছিল, যেটা টিবি বলি আমরা, টিউবারকিউলোসিস। আবার তিনি যে এই কবিতাগুলো লিখছিলেন সেই সময় বিভিন্ন সমালোচকদের বা ক্রিটিক্সদের সমালোচনা তাকে ভীষণভাবে শুনতে হয়েছিল, দেখতে হয়েছিল। ফলে তার জীবনটা এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল। তার কবিতাকে, তার জীবদ্দশায় কোনো সমালোচক বলুন বা কোনো রিডার বলুন, কেউই দাম দেয়নি। কিন্তু তিনি এটা জীবনে বলেছিলেন যে আজ বা এই জীবিত অবস্থায়, আমার জীবিতকালে হয়তো আমার কবিতাগুলো খুব একটা দাম পেল না, কিন্তু একদিন সময় আসবে সেগুলো দাম পাবে। তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে হচ্ছে ও টু নাইটিঙ্গেল, ও টু অটাম, ওডনে গ্রেসিয়ানান, ইসাবেলা। তারপরে এই যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দ্য পোয়েট্রি অফ আর্থ, যে কবিতাটা নিয়ে আলোচনা করব, সেই কবিতাটা একটা ভীষণ প্রিয় কবিতাগুলোর মধ্যে একটা। তার সব কবিতাগুলোই প্রিয়, সব কবিতাগুলোই সবার ভালো লাগে। আর তিনি যেহেতু নেচার পোয়েম, তাই তার বিষয়বস্তুই ছিল নেচার, বা তার বিষয়বস্তু ছিল একটা রোমান্টিসিজমকে নিয়ে লেখা। অর্থাৎ এই যে মানুষ, সমাজ, এগুলোকে বাদ দিয়ে বাকি প্রকৃতির যে বিষয়বস্তু, তাদের কল্পনার জগতে ভেসে গিয়ে তাদের সম্পর্কে বিভিন্ন কাব্য কবিতা রচনা করাই ছিল তার শখ। তো চলো আমরা তাহলে এই কবিতাটা আলোচনা শুরু করি। তার আগে আমি আগে থেকে একটা বোর্ডে কবিতাটা লিখে রেখেছি। কবিতাটা আমি এক ঝলক পড়ে নিচ্ছি, তোমরা হয়তো অনেকেই আগে পড়ে নিয়েছো, তবু আরেকবার শুনে নাও, তার ভালো হবে। কবিতাটার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটস। কি বলছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। When all the birds are fed with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon made. New moon made. That is the grasshopper. He takes the lead in summer luxury he has never done with his delights. For when he tired out with fun, he rests at ease beneath some pleasant wind. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there thrills the cricket's song, in warmth increasing ever, and seems to one in drowsiness have lost the grasshopper among some grassy hills. This is the poem. এটা হচ্ছে কবিতা। তো কবিতাটা 14টা লাইনের। এবার 14 লাইনের কবিতা মানে আমরা জেনে ফেলেছি কি ওটা। 14 লাইনের কবিতাটাকে বা 14 লাইন্সের কবিতাগুলোকে বলা হয় সনেট। তো এটা একটা সনেট। এবার এই সনেটটার আবার দুটো স্ট্যাঞ্জা, এই পর্যন্ত একটা, এই 8 লাইন একটা স্ট্যাঞ্জা, নিচের 6 লাইন আরেকটা স্ট্যাঞ্জা, 8 লাইন অ্যান্ড 6 লাইন্স। তার মানে কি? অক্টেভ অ্যান্ড সিস্টেট।
তার মানে এ থেকে বুঝতে পারছি আমরা এটা হচ্ছে পেট্রাগন একটা সনেট। পেট্রাকের সনেটগুলো যেমন স্ট্যানজাইক ডিভিশনটা হচ্ছে দুটো, অক্টেভ অ্যান্ড সেস্টেট, তো এটাতেও তাই। এটা হচ্ছে একটা পেট্রাগন সনেট। তো এখন আমরা আবার লাইন বাই লাইন পড়ব আর এর মিনিংটা জানবো। কি আছে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি মানে তো কবিতা, কাব্য, পদ্য। অফ আর্থ ইজ নেভার ডেড, ডেড মানে জানি আমরা মরা, শেষ, ফিনিশড হয়ে যাওয়া। তার মানে কি? কাব্য কখনো শেষ হয় না, অর্থাৎ কাব্যের জগৎ কখনো শেষ হয় না। তবে এই কাব্য বা পোয়েট্রি কথাটা এখানে একটা সিম্বলিক ওয়ার্ড, এটাকে মিউজিককে সিম্বলাইজ করছে। মিউজিক এইখানে লিখছি আমি, মিউজিক। অর্থাৎ পোয়েট্রি কথাটা বোঝাতে এখানে কি বোঝাচ্ছে? মিউজিককে বোঝাচ্ছে। মিউজিক মানে কি? সঙ্গীত। তার মানে লাইনটার মানে এই দাঁড়ালো যে কাব্যের জগৎ কখনো শেষ হয় না। এবার কেন এই কথাটা বলেছেন, তারপরে লাইনটা পড়ি, তাহলে একটু হয়তো স্পষ্ট হবে। বলছে, হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ড উইথ দ্য হট সান। বলছে হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ড উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিরা দাবদাহ গরমে কী হয়? ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হয়ে যাওয়া মানে মূর্ছা যাওয়া। মূর্ছা যাওয়া মানে হচ্ছে খুব কাহিল অবস্থা, অজ্ঞান, প্রায় অচৈতন্য অবস্থা। বলে যখন সমস্ত পাখিরা প্রখর রোদে, হটসান প্রখর রোদ, দাবদাহ রোদ, তীব্র গরম, তীব্র গরমে যখন সমস্ত পাখিরা প্রায় মূর্ছা যায়, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা হাইড করে নেয়। হাইড করে নেওয়া মানে লুকিয়ে নেওয়া, শেল্টার্ড করে নেওয়া। কোথায়? কুলিং ট্রিজ। কুলিং ট্রিজ মানে হচ্ছে গাছের শীতল ছায়া। অর্থাৎ গাছের শীতল ছায়াতে ওরা কি করে? নিজেদেরকে লুকিয়ে ফেলে। কারা? পাখিরা। কোন পাখিরা? যেসব পাখিরা ওই যে প্রখর দাবদাহ রোদে কি হচ্ছে? মূর্ছা যাচ্ছে, সেই সব পাখিরা সেই গাছের শীতল ছায়া আশ্রয় নিচ্ছে। আর এই যে এখানের কমা আছে, এই কমাটা মানে হচ্ছে দেন। তখন তখন কি হয়? গান থেমে যায় না। কবি তো প্রথম লাইনেই বলে দিচ্ছে গান কখনো থামে না, শেষ হয় না। তার মানে তখন আ ভয়েস উইল রান, একটা আওয়াজ ভেসে আসে। আওয়াজ ভেসে আসে। এবার আওয়াজ ভেসে আসে, কিসের আওয়াজ? কোথা থেকে? বলছে ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুনমেন্ট। হেজ টু হেজ, হেজ মানে হচ্ছে ঝোপঝাড়, ঝোপঝাড় থেকে ভেসে আসে। কি ভেসে আসে বা কোন ঝোপঝাড় থেকে ভেসে আসে? অ্যাবাউট দ্য নিউ মুনমেন্ট। নিউ মুনমেন্ট, নিউ মানে জানি, মন মানে হচ্ছে ছাটা, আর মিট মানে হচ্ছে মিডো। মন কথাটার মানে হচ্ছে মো করা। মো করে মানে হচ্ছে ছাটা বা কাটা। কাস্তে বা কাছি দিয়ে আমরা যখন কোনো ঘাসটা ছেটে দিই কি না, গাছের ডালপালা ছেটে দিই কি না, ওই জিনিসটা কি বলা হচ্ছে? মো করা। মিট, মিট ইকুয়াল টু হচ্ছে মিডো, মানে গ্রাসি ফিল্ড। গ্রাসি ফিল্ড মানে ঘাসের মাঠ, তৃণভূমি। তার মানে কি হলো? যে একটা আওয়াজ ভেসে আসে ঝোপঝাড় থেকে। কোথাকার ঝোপঝাড় থেকে? সেই সদ্য কাটা ঘাসের মাঠের ঝোপঝাড় থেকে একটা আওয়াজ ভেসে আসে। তারপরে তার পরিচয়টা দিচ্ছে, দ্যাটস দ্য গ্রাস হুপার। বলছে হ্যাঁ, ওই আওয়াজটাই হচ্ছে গ্রাস হুপারের আওয়াজ। গ্রাস হুপার মানে হচ্ছে ঘাস ফড়িং, এক ধরনের পতঙ্গ, ওয়ান অফ দ্য ক্রিচার্স। এবার সেই ঘাস ফড়িংটা কী করছে? হি টেক্স দ্য লিড। লিড মানে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া কোনো কিছুকে, কোনো বিষয়বস্তুকে বা কোনো মিছিলকে নেতৃত্ব দেওয়া, কোনো দলকে নেতৃত্ব দেওয়া, ওটাই হচ্ছে লিড। লিড করা, লিডিং করা। তাহলে এই গ্রাস হুপারটা কী করছে?
এগিয়ে নিয়ে যাচ্ছে। কি এগিয়ে নিয়ে যাচ্ছে? নেক্সট লাইনেই আমরা বুঝতে পারবো, ইন সামার লাক্সারি, এই যে গরমটাকে সে বিলাসিতা মনে করছে। এবার গরম আমাদের কাছে ভালো না লাগে, না নাও লাগতে পারে, কিন্তু কারো না কারো কাছে তো ভালো লাগতে পারে। তো এই গ্রাসহুপারটাকে, গরমটাকে একটা বিলাসিতা মনে করছে, খুব আরাম বোধ। সেই গরমটাকেই সে কী করছে? গরমের বিলাসিতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হি হ্যাজ নেভার ডান। এবার কথাটা হচ্ছে হি হ্যাজ নেভার ডান। হি হ্যাজ নেভার ডান কথাটার মানে হচ্ছে হি হ্যাজ নেভার ফিনিশড। ফিনিশ মানে এখানে ডান কথাটা অর্থ হলো ফিনিশড। ফিনিশ মানে শেষ করা, অর্থাৎ হি হ্যাজ নেভার ডান, অর্থাৎ তার শেষ হয় না। কি শেষ হয় না? উইথ হিজ ডিলাইটস, মানে তার ডিলাইটস মানে হচ্ছে আনন্দ, এনজয়মেন্ট। তার যে এনজয়মেন্ট, তার যে বিলাসিতা, তার যে আনন্দ, সেটা কি হয় না? হ্যাজ নেভার ডান, কখনো শেষ হয় না, ফিনিশড হয় না। ফর হোয়েন হি টায়ার্ড আউট উইথ ফান, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইথ। বলছে যখন সে টায়ার্ড আউট হচ্ছে, টায়ার্ড আউট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, উইথ ফান, ফান মানে হচ্ছে মজা করা, কৌতুক করা, আমরা করি কি না, সেটাই বলছে। যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন কি করে? হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইথ, সে কী করে? বিশ্রাম নেয়। কোথায় বিশ্রাম নেয়? প্লেজেন্ট উইটের নিচে। প্লেজেন্ট উইট মানে কি? প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, আর উইট মানে হচ্ছে ঘাস, আর রেস্ট মানে তো জানি আমরা বিশ্রাম নেওয়া। ইজ মানে হচ্ছে আরামে, আর বিনিত কথাটার মানে হচ্ছে আন্ডার। তাহলে বিনিত মানে কি? আন্ডার, আন্ডার মানে নিচে, আর উইট কথাটার মানে হচ্ছে গ্রাস, ঘাস বা আগাছা যেটাকে বলি আমরা। তাহলে কি হলো? যখন সে মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, ফান করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইথ, সে তখন কি করে? এই নরম বা মনোরম ঘাসের নিচে বিশ্রাম নেয়। এটা গেল অক্টেভ, প্রথম 8 লাইন। তার মানে এই 8 লাইনে আমরা কি দেখলাম? গ্রাসহুপারের অ্যাক্টিভিটি, ঘাসফড়িংয়ের যে কার্যকলাপ, কি কি করছে না করছে, কখন করছে, ইত্যাদি কথাগুলো আমরা জানতে পেলাম। এই গোটা অক্টেভটাই, গোটা 8 লাইনেই গ্রাসহুপারকে নিয়েই লেখা। এবার নেক্সট 6 লাইনে, অর্থাৎ 6 স্টেটে আমরা কী পাবো একবার দেখে নিই। বল দ্য পোয়েট্রি অফ আর দিস সিজিং নেভার। এই কথাটা প্রথম লাইনটাকে ইকো করছে, একই ধরনের লাইন। ওখানে বলছিল দ্য পোয়েট্রি অফ আর দিস নেভার ডেড, এখানে বলছে দ্য পোয়েট্রি অফ আর দিস সিজিং নেভার, একই মিনিং মোটামুটি। ওখানে বলছে কাব্যের জগৎ মরে না, এখানে বলছে কাব্যের জগৎ কখনো শেষ হয় না, একই। তার মানে কেন বললো? আবারও কবি আমাদেরকে রিমাইন্ড করে দিল, মনে করে দিচ্ছে। বলছে এই ঘাসফড়িং তো, এই গ্রাসহুপার তো মজা করতে করতে ক্লান্ত হয়ে পড়লো, তারপরে সে নরম ঘাসের নিচে লুকিয়ে পড়লো, সে তো আর ডাকবে না। অর্থাৎ তাহলে প্রকৃতির গান কি তাহলে বন্ধ হয়ে গেল? কবির কথা না, এই যে এই কথাটা সেটাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। দ্য পোয়েট্রি অফ আর দিস সিজিং নেভার, কাব্যের জগৎ, গানের জগৎ, সঙ্গীতের জগৎ কখনো শেষ হয় না, থামে না। এবার সিজিং কথাটা এখানে লক্ষণীয়। সিজিং কথাটার মানে হচ্ছে, এখানে সিজ ভার্বটা দেখেছি, সিজ থেকে সিজিং, এর মানে হচ্ছে স্টপ, তার মানে স্টপিং, থামা। ওই জম্মু কাশ্মীরে সবসময় বিভিন্ন নিউজে দেখে না, অস্ত্রবিরতি লঙ্ঘন, যেটাকে ইংরেজিতে বলে সিজ ফায়ার, অস্ত্রবিরতি যেটাকে বলে সিজ ফায়ার, সেই কথাটার মানেই ওই ওখান থেকেই, ওই সিজ ফায়ারের সিজ। তার মানে কি হলো? দ্য পোয়েট্রি অফ দিস সিজিং নেভার, কাব্যের জগৎ কখনো থামে না। কেন থামে না? কেন বলেন এই কথাটা?
কারণ ঘাস ফড়িংয়ের আওয়াজ তো বন্ধ হয়ে গেছে। এবার গরমকালও শেষ, শীতকাল চলে এসেছে, তাহলে কি হবে? অন আ লোন উইন্টার ইভিনিং, বলছে না, নির্জন কোনো শীতের সন্ধ্যায়, এই যে লোন উইন্টার ইভিনিং মানে নির্জন কোনো শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে তুষারপাত। ইংল্যান্ড যেহেতু শীতের দেশ অর্থাৎ শীত প্রধান দেশ, ওখানে শীতটা ভীষণভাবে পড়ে এবং চারদিকে স্নোফল হয়, বরফ পড়ে আর কি, বরফে ভরে যায়। তো হোয়েন দ্য ফ্রস্ট, ফ্রস্ট মানে হচ্ছে স্নোফল হওয়া, হ্যাজ রট এ সাইলেন্স। এবার রট কথাটা আমাদের দেখতে হবে। রট মিন্স ইকুয়াল টু হচ্ছে মেড, MADE, তৈরি করা, যেটাকে বলি আমরা। হোয়েন দ্য ফ্রস্ট, যখন তুষারপাত, হ্যাজ রট আ সাইলেন্স, একটা সাইলেন্স তৈরি করে, নিস্তব্ধতা একটা তৈরি করে বা নীরবতা একটা তৈরি করে চারিদিকে, তখন কি হয়? ফ্রম দ্য স্টোভ দেয়ার থ্রিলস, তখন সেই স্টোভ থেকে, এবার স্টোভ কথাটার মানে আমরা জানি, বাড়িতে স্টোভ ব্যবহার করি ওই যে রান্নাবান্নার জন্য। স্টোভ মানে হচ্ছে উনুন, এখানে এখন বিভিন্ন ধরনের উনুন রয়েছে, আবার গ্যাসের ওভেন রয়েছে না, ওই ওভেন কথাটার মানে হচ্ছে স্টোভ। এটা আরও অনেক আছে, ফায়ার প্লেস আছে, হার্থ আছে, অনেক কিছু হয়। ফ্রম দ্য স্টোভ দেয়ার স্ট্রিলস, স্ট্রিলস মানে হচ্ছে তীক্ষ্ণ আওয়াজ, জোরে জোরে তীক্ষ্ণ আওয়াজ, শার্প সাউন্ড যেটাকে বলে। তো কী হলো তাহলে? যখন তুষারপাতটা কী করে চারিদিকে একটা নীরবতা তৈরি করে, ফ্রম দ্য স্টোভ দেয়ার স্ট্রিলস, সেই সময় স্টোভ থেকে মানে উনুন থেকে বা উনুনের পাশ থেকে, দেয়ার স্ট্রিলস, একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে আসে। দ্য ক্রিকেট সং, হ্যাঁ ওইটা হচ্ছে ক্রিকেটের গান, ওই আওয়াজটা হচ্ছে ক্রিকেটের গান। ক্রিকেট মানে হচ্ছে আরেক ধরনের পতঙ্গ, ওটা হচ্ছে ঝিঝি পোকা যেটাকে বলি। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, আর যে উনুনের পাশে যে হালকা উষ্ণতা রয়েছে, সেই উষ্ণতাটা মনে হয় যেন বেড়ে উঠছে, উষ্ণতাটা মনে হয় যেন বাড়ছে, আর ফলে ওর আওয়াজটাও বেরিয়ে আসছে সেখান থেকে, চাঙ্গা হচ্ছে সেই পতঙ্গটা, সেই ক্রিকেটটা, এবং চাঙ্গা হয়েও গান শুরু করেছে। ওটাই হচ্ছে ক্রিকেটের সং। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফলস্ট, এবং ওই গানটা শুনে, এই যে ক্রিকেটের সংটা শুনে, সিমস টু ওয়ান, সিমস মানে হচ্ছে মনে হওয়া, টু ওয়ান মানে কারো কাছে বা কোনো পথিকের কাছে, সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফলস্ট, ড্রাউজিনেস মানে হচ্ছে ঝিমানো, ঝিম ধরা ভাব, হাফলস্ট মানে হচ্ছে অর্ধেকটা হারিয়ে যাওয়া। এবার অর্ধেকটা হারিয়ে যাওয়া মানে অর্ধ চৈতন্য অবস্থা, মানে অর্ধেকটা হুঁশ অবস্থায় থাকা আর কি, সমস্ত হুঁশ থাকে না, অর্ধেকটা থাকে আর কি, মানে সেমি কনসাসনেস বা সেমি আনকনসাসনেস যেটাকে বলে, যেটাই বলে। তার মানে কি, অর্ধ ঝিম ধরা যে ব্যক্তিটা অর্ধ চৈতন্য অবস্থায় রয়েছে, সেই রকম কোনো ব্যক্তির কাছে এটা মনে হতে পারে। কি মনে হতে পারে? দ্য গ্রাসহুপার্স অ্যামং সাম গ্রাস হিলস, যে এই যে আওয়াজটা ভেসে আসছে, তীক্ষ্ণ আওয়াজটা, কণ্ঠস্বরটা যে ভেসে আসছে, যে গানটা ভেসে আসছে, সেটা কোনো ঘাস ফড়িংয়ের গান, যেটা সেই গ্রাসি হিল থেকে ভেসে আসছে। গ্রাসি হিলস মানে হচ্ছে ঘাসের পাহাড়, অদূরে কোনো যে ঘাসের পাহাড়টা রয়েছে, সেই ঘাসের পাহাড় থেকে সেই আওয়াজটা, সেই কণ্ঠস্বরটা ভেসে আসছে। এটা মনে হচ্ছে, এটা কল্পনা। কার কাছে? কোনো পথিকের কাছে। কোন পথিকটার কাছে? যে পথিকটা ওই যে অর্ধ ঝিমন্ত অবস্থায় রয়েছে, বা যে ঝিমোচ্ছে, যার সম্পূর্ণ জ্ঞান বা চৈতন্যটা নেই, অর্ধ চৈতন্য অবস্থায় রয়েছে যে, তার কাছে। আসলে কিন্তু এটা গ্রাসহুপারের গান না, আর কোনো ঘাসের পাহাড় থেকেও সেই আওয়াজটা ভেসে
আসছে না। আসলে কার আওয়াজ? আওয়াজটা হচ্ছে কোনো ক্রিকেটের, যে আওয়াজটা ভেসে আসছে কোথা থেকে? উনুনের পাশ থেকে, স্টোভের পাশ থেকে, সেটাই হচ্ছে ক্রিকেটের আওয়াজ। কিন্তু পথিকের মনে হয়েছে ওটা কোনো ঘাস ফড়িংয়ের আওয়াজ। তাই এখানে খুব ইম্পর্ট্যান্ট, খুব লক্ষণীয় বিষয়টাকে খুব মনে রাখতে হবে যে পথিকের কাছে কী মনে হয়েছে, ওটা কি সত্যিকারের ঘাস ফড়িংয়ের আওয়াজ? তাহলে কার আওয়াজ, কেন মনে করেছে, ইত্যাদি এইভাবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তাহলে এই গেল কবিতাটা এবং তার মোটামুটি মিনিং। এবার এই কবিতাটা যেহেতু শোনেন, তাহলে আমরা বাকি জিনিসগুলো আমরা একটু দেখে নিই। এবার সনেট হওয়াতে এর রাইম আর রাইম স্কিমটা আমরা ভেঙে দেখাবো এখন। রাইম আর রাইম স্কিম আমরা আগে দুটো ভিডিওতে মোটামুটি জেনেছি, কিভাবে বের করতে হয় সেটাও জেনেছি। এবার আমরা একটু তাড়াতাড়ি করে দেখে নেব। এখানে কি বলেছে, প্রথম লাইনটা ডেড আছে, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, যেহেতু মিলছে না ডেড আর সান। এবার এর সঙ্গে এর মিলছে, এটাকে আবার বি দিলাম। ডেড মেট, এটা মিলছে, তার মানে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে। তারপরে কী হলো, এটাও এ হবে কারণ এটার সঙ্গে এটা মিলছে, প্রথম লাইনটা লেট। এবার এই লাইনটার সঙ্গে আবার এই লাইনটার মিল হচ্ছে, ডান, তার মানে এটা বি, এটাও বি। এবার এই লাইনটার সঙ্গে আবার এটাও মিলছে, তার মানে এটাও বি। এবার এটার সঙ্গে এটা মিলছে, সরি এ। তাহলে প্রথম 8 লাইনে কি নাম হলো? এ বি এ এ বি বি এ বি বি এ। তারপরের কি হচ্ছে, এটা যদি সি ধরি, এটা ধরতে হবে ডি, এটা ধরতে হবে ই, সি ডি ই। কারণ এই 3টা লাইন পরপর কারোর সঙ্গে মিলল না, তার জন্য নামগুলো আমরা আলাদা আলাদা দিলাম। এটা ই। তাহলে এটা গেল রাইম এবং রাইম স্কিম। 5টা রাইম, এ বি সি ডি ই, এই 5টা রাইম। আর রাইম স্কিমটা হচ্ছে এ বি বি এ সি ডি ই। ঠিক আছে, এটা একটা পেন্টাগন সনেট। এবার এই কবিতার কবি কি বোঝাতে চেয়েছেন? ওই যে বারবার বলা হলো যে কাব্যের জগৎ কখনো শেষ হয় না। কবি 2টা উদাহরণ দিয়েছেন, 2টা সিজনকে রিপ্রেজেন্ট করবার জন্য 2টা ক্রিয়েচারকে তিনি ব্যবহার করেছেন। ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী বা পতঙ্গ। ক্রিয়েচার হচ্ছে একটা যে গ্রাসহুপার আর একটা হচ্ছে ক্রিকেট। প্রথম 8 লাইনে আমরা ক্রিকেটের আওয়াজ, ক্রিকেটের কার্যকলাপ, ক্রিকেটের অ্যাক্টিভিটি পেলাম। প্রথম 8 লাইনে আমরা গ্রাসহুপারের অ্যাক্টিভিটি পেলাম। আর তারপরের স্ট্যান্ডাতে অর্থাৎ পরের 6 লাইনে আমরা পেলাম ক্রিকেটের অ্যাক্টিভিটির কথা। এবার প্রথমটা হচ্ছে সামার সিজন, তারপরটা হচ্ছে উইন্টার সিজন। এবার ইংল্যান্ডে মূলত 2টা সিজন, একটা হচ্ছে সামার, একটা উইন্টার। এবার সামারটা ওখানে, উইন্টারটা ওখানে খুব একেবারে রাফ, রুক্ষ। সামারটা তুলনামূলকভাবে একটু ভালো। তো সামারে তো অনেক পাখি বা পতঙ্গ গান গায়, কিন্তু উইন্টারে খুব কম। তাই ওখানে ক্রিকেটকে দিয়েই তিনি রিপ্রেজেন্ট করছেন। কিন্তু গান যে থেমে থাকছে তা না। তার মানে তিনি দেখাতে চেয়েছেন যে এই জগতে বা কাব্যের জগৎ বা গানের জগৎ কখনো শেষ হয় না। তার মানে ন্যাচারাল ক্রিয়েচার্সের যেগুলো সাউন্ড বা ভয়েস, গান মানে কি, এখানে প্রকৃতির গান মানে কি, প্রকৃতির যে বিভিন্ন পশু পাখি প্রাণী রয়েছে তাদের যে আওয়াজ, সেগুলোকে বোঝাচ্ছে। প্রকৃতির পশু পাখি বলতে এখানে তো তেমন কিছু দেয়নি, এখানে 2টা ক্রিয়েচার দিয়েছে, 2টা পতঙ্গ দিয়েছে, 2টা ইনসেক্টকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। একটা হচ্ছে গ্রাসহুপার, একটা হচ্ছে ক্রিকেট। তো গরমের সিজনে গ্রাসহুপারটা গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে মজা করতে গান করতে সে কোনো মনোরম ঘাসের নিচে লুকিয়ে পড়ছে। আর তারপরে তো শীতকাল পড়ে যাচ্ছে, তাই বলে কি গান থেমে যাবে? না,
শীতকালেও কেউ না কেউ সেই যে পরম্পরা, সেই যে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতির গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জগতের গানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেটা হলো ক্রিকেট। এটা হলো। এবার এটার থিমটা যদি একটু বলতে হয় তাহলে এই বলতে হয়, দ্য মেন থিম অফ দিস পোয়েম or the poetry of earth, that the poetry of earth or the music of the earth is never dead, because it goes on cyclically one after another. As the seasons are going on one after another, summer, winter, winter, summer, summer, winter, and summer, and winter, such a way so that the natural creatures carries on their song in different seasons by the different creatures. That is the main thing. Thus the poet says, the poetry of earth is never dead. It can never be stopped, because every season represents by any creatures, by some creatures, by their sounds and by their songs. That is why the poet says that it can never be stopped. এটা হচ্ছে মেইন থিম, কখনোই থামবে না। কারণ কোনো না কোনো প্রত্যেকটা সিজনেই কেউ না কেউ ওটাকে ধরে রাখবে, সেই গানটাকে বা প্রকৃতির যে আওয়াজটা, কাব্য কবিতার যে জগৎটাকে, সেটাকে কন্টিনিউ করেই চলবে, নিরবচ্ছিন্ন প্রক্রিয়া এটা। ঠিক আছে, তাহলে পরবর্তীকালে আরও কিছু আলোচনা হবে। ধন্যবাদ।